আগে অনেক ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, মেন মেন ক্লাস আমাদের হয়ে গেছে। যেমন ধরো প্রাচীন ভারতের ইতিহাস, তারপরে যেটা আমরা ক্লাসটা করেছি সেই ক্লাসটা ছিল আমাদের সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার পরে আমরা অলরেডি বৈদিক যুগ করে ফেললাম। এটা আমাদের 4th ক্লাস, যার নাম হচ্ছে, টপিকের নাম হচ্ছে ষোড়শ মহাজনপদ। এটা আর কি টপিক। তো ষোড়শ মহাজনপদ অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমরা ওই বৈদিক যুগে পড়ছিলাম অনেকগুলো গ্রাম মিলে একটা বিষ, অনেকগুলো বিষ মিলে একটা জন, অনেকগুলো জন মিলে একটা মহাজন। তো এখানে মহাজন পদের কথাটাই হচ্ছে, সেই মহাজন পদ মানে অনেকগুলো জায়গা এক জায়গায় হয়ে একটা পদের সৃষ্টি হবে, তার মানে সেটাকে আমরা মহাজন পদ বলি। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই, দেখা যাচ্ছে। তো ষোড়শ মহাজন পদ কী বললাম একটু আগে, বললাম যে বৈদিক যুগে আমাদের কী ছিল, আমাদের ছিল অনেকগুলো গ্রাম মিলে তৈরি হলো একটা বিষ থেকে তৈরি হলো একটা জন, অনেকগুলো জন মিলে তৈরি হলো একটা মহাজনপদ। তো জনপদ বলতে তুমি এখনকার এক একটা বড় বড় রাজ্য না বলে একটা জেলার থেকে একটু বড় রাজ্য না, ঠিক আছে, বড় সাইজের জেলা বলা যায়। তো সেইগুলোকে আমরা মহাজনপদ বলছি, আমরা রিলেট করলাম জাস্ট। তো এই যে মহাজনপদ, এখানে ষোড়শ কথাটা আসছে, তার মানে কি 16টা মহাজনপদের কথা হচ্ছে। 16টা মহাজনপদ মানে কি, বড় বড় যে স্পটের কথা হচ্ছে সেখানে 16খানা স্পটের নাম আমাদেরকে বলতে হবে। কিন্তু আমরা যদি পাণিনির লেখাগুলো পড়ি সেখানে দেখব 30খানা মহাজনপদের কথা বলা হচ্ছে, কিন্তু পাণিনি ছাড়া আর সেরকম কোনো নিদর্শন আমরা পাই না। তার জন্য 30টাকে আমরা ধরছি না, ধরছি কটাকে, যে 16টাই মহাজনপদ আছে। তো 16টা মহাজনপদ যে আছে সেইটা জানলাম কোথা থেকে, এটা হচ্ছে আজকে প্রথম কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি, ষোড়শ মহাজনপদের কথা বা মহাজনপদ 16টা ছিল, এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা জানতে পারি আমরা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় বলে একটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদের কথা জানতে পারি। এই প্রশ্নটা খুব আছে পরীক্ষায়। অঙ্গুত্তর নিকায় নামক একটি গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদের কথা জানতে পারি। আচ্ছা, এক মিনিট, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে মোছামুছি করতে হবে। আচ্ছা বলি, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? ঠিক আছে। তো ষোড়শ মহাজনপদের কথা আমরা জানতে পারি অঙ্গুত্তর নিকায় থেকে। এছাড়াও আরেকটা জায়গা থেকে জানতে পারি, সেটা হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থ ভগবতী সূত্র, আরেকটা হচ্ছে কল্পসূত্র। ভগবতী সূত্র, কল্পসূত্র, এই বইগুলো থেকেও আমরা ষোড়শ মহাজনপদের কথা জানতে পারছি। এই ছিল আমাদের মানে কোথা থেকে আমরা ষোড়শ মহাজনপদ পেলাম। তো ষোড়শ মহাজনপদের এলো কেন? আমরা দেখছিলাম যে বৈদিক যুগে ব্রাহ্মণরা সবার উপরে অনেক বড় বড় কথা বলছে, অনেক লেকচার দিচ্ছে যে এটা না করলে তুমি নরকে চলে যাবে, তোমার পুনর্জন্মে তুমি টিকটিকি হবে, কেউ বলছে ব্যাং হবে, এই যে ব্যাপারগুলো। তো তারা কি করবে না, তো ব্রাহ্মণদের খুশি করার জন্য তাদেরকে উপঢৌকন দেবে, কিংবা তাদেরকে অনেক কিছু, মানে তাদেরকে হয়তো গরু দিচ্ছে কিংবা পশু বলি দেওয়া হচ্ছে, এই ধরনের ভগবানকে মানে তুষ্ট করার জন্য তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু যত দিন যাবে পরবর্তীকালে দেখবো যারা বণিক শ্রেণীর লোকজন তারা ব্যবসা বাণিজ্য করে নিজের হাতে টাকা পয়সা আসছে, এবং দেখছি কিছু কিছু জায়গাতে রাজতন্ত্র তৈরি হচ্ছে, রাজারাও চলে আসছে যারা আর ব্রাহ্মণকে মানছে না। দেখবো যে কোনো একটা এরিয়ার প্রধান হচ্ছে রাজা, রাজাকে কন্ট্রোল করছে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের কথা রাজা শুনতে চাইছে না। দেখা যাচ্ছে রাজাকে মুকুট করাতে আসছে একটা ব্রাহ্মণ, মানে কি ব্রাহ্মণ রাজার থেকে উপরে হয়ে যাচ্ছে। কিন্তু শেষের দিকে ব্রাহ্মণকে আর কেউ পাত্তা দিচ্ছে না, পুরোপুরি যে শক্তিটা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে রাজশক্তি। তো ওই যে রাজা কন্ট্রোল করছে অনেক লোকজনকে, ঠিক আছে, কিংবা বাণিজ্য করে প্রচুর টাকা কামিয়ে বৈশ্যরা কোনো একটা বড় জায়গাকে কন্ট্রোল করছে, তার মানে বণিক শ্রেণী এবং রাজ শ্রেণীর উদ্ভবটা চলে আসছে। মানে কি, ওই যে ব্রাহ্মণ্যবাদ থেকে আমরা আস্তে আস্তে রাজনীতির দিকে ঢুকে যাচ্ছি, কিংবা অর্থনৈতিক দিকে ঢুকে যাচ্ছি। যেই রাজনীতি অর্থনীতি চলে আসবে, তার মানে কি সমাজটা টাকা দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তার সঙ্গে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে রাজার কাছেও টাকা থাকতে হবে, তবে না তারা জায়গাটাকে কন্ট্রোল করবে। এই ছিল ব্যাপার। তো আমরা যে ষোড়শ মহাজনপদের কথা পাই, এর মধ্যে মেন 4টে জায়গা ছিল, যেগুলো ছিল গণতান্ত্রিক আর রাজতান্ত্রিক। মানে বোঝাই যাচ্ছে, রাজতান্ত্রিক মানে রাজা দ্বারা কন্ট্রোল, আর গণতান্ত্রিক মানে কিছু গ্রুপ, অনেকগুলো লোকের একটা গ্রুপ থাকবে, যে গ্রুপটা সেই এরিয়াটাকে কন্ট্রোল করবে। তো প্রথমে ষোড়শ মহাজনপদের যে 16টা মহাজনপদ আছে, সেই 16টা মহাজনপদের নামগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন ধরো অঙ্গ, মগধ, কাশী, কোশল, কুরু, পাঞ্চাল, বৎসমস্ত, চেদি,
তারপরে অসমক, এরকম করে লাস্টের দিকে গান্ধার, কম্বোজ দিয়ে আমাদের 16খানা শেষ হয়ে যাবে। তো ওই যে 16টা মহাজন পদের নাম, এটা আমাদের ইন্টারভিউতে অনেকেই জিজ্ঞেস করতে পারে। তো ইন্টারভিউতে 16খানা এই যে নাম আছে, কাশী কোশল অঙ্গমাবত, বৃজি মল্ল চেদিবৎস, পূর্বাঞ্চল মৎস্য সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ, এই ছিল আমাদের 16টা। এই 16খানা নাম তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে দেয় আমরা ডাইরেক্ট সেই জায়গাটা আলোচনা করবো। প্রথম দিনই বলেছিলাম ইতিহাসে পিএইচডি করে লাভ নেই, পরীক্ষার জন্য যতগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি করে পড়বো, যাতে আমাদের নাম্বারটা উঠে আসে, আমরা যাতে পরীক্ষাটা ক্র্যাক করতে পারি। আমাদের উদ্দেশ্য পরীক্ষায় পাস করা, নাকি ইতিহাসে পিএইচডি করা। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে শুরু করছি। দেখো, প্রথমে আছে কাশী। কাশী অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে যে কাশী আছে, কাশী বিশ্বনাথ ধাম, ওই কাশী কোথায় হচ্ছে, যার রাজধানী হচ্ছে বারাণসী। এই বারাণসী নামটা অ্যাকচুয়ালি আগে ছিল না, বারাণসী নামটা এসেছে বরুণা আর অসি নদী, দুটো নদী এক জায়গায় মিলিত হয়েছে গঙ্গার ধারে, সেই বরুণা আর অসি নদীর মাঝখানে তৈরি হচ্ছে বারাণসী, ওই নদীর নাম দ্বারা ওই জায়গাটার নাম হয়ে গেল বারাণসী। তাহলে কাশীর বর্তমান নাম কি? বারাণসী। কোশল একটা জায়গার নাম, কোশলের রাজধানীর নাম কি? শ্রাবন্তী। অঙ্গ, রাজধানীর নাম চম্পা। মগধ, রাজধানীর নাম গিরিব্রজ, পরবর্তীকালে গিরিব্রজ বা রাজগৃহ, পরবর্তীকালে বৈশালী, তারপরে পাটলিপুত্র। বৃজি মানে বৈশালী, মল্ল মানে কুশি, চেদি মানে তোমার কুক্তিমতি, অনেকে এটাকে সুক্তিমতিও বলে, দন্তস্বও বলা হয়, সুক্তিমতি বা কুক্তিমতি। ঠিক আছে, বৎস মানে রাজধানী কৌশাম্বী, পুরু মানে হচ্ছে দিল্লি বর্তমানে, আর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল মানে হচ্ছে, পাঞ্চালের দুটো রাজধানী ছিল, নর্থ ইন্ডিয়াতে ছিল অহিছত্র, আর সাউথে মানে নর্থ ইন্ডিয়াতে না, পাঞ্চালের নর্থ সেকশনে ছিল অহিছত্র, আর সাউথ সেকশনে হলো কাম্পিলিয়া। মৎস্য অ্যাকচুয়ালি রাজস্থানের রাজধানী ছিল বিরাটনগর। সুরসেনের রাজধানী মথুরা। মথুরা তোমরা নামটা সবাই শুনেছো, যমুনা নদীর তীরে মথুরা, যেখানে শ্রীকৃষ্ণের গল্প ওরা পড়ে। আচ্ছা, অসমকের রাজধানী ছিল পেটান বা পৈটানি, আর অবন্তী হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে, রাজধানী ছিল উজ্জয়িনী। এরও দুটো রাজধানী ছিল, অবন্তীর দুটো রাজধানী, একটা নর্থে, অবন্তীর উত্তর ভাগের রাজধানী ছিল উজ্জয়িনী, আর সাউথে ছিল মহেশমতি। ওই মহেশমতি সিনেমা বেরিয়েছে, বাহুবলীতে আছে, ওই মহেশমতি কথাটা এটা। ঠিক আছে, দক্ষিণ ভারতের সিনেমা হলেও ওটাকে মহেশমতি ভেবে নিচে ভেবে না, অ্যাকচুয়ালি মহেশমতির জায়গাটা অবন্তীর রাজধানী, অবন্তীর দক্ষিণ অংশের রাজধানী ছিল মহেশমতি, আর গান্ধারের রাজধানী তক্ষশিলা, কম্বোজের রাজধানী রাজপুর। তো সবার প্রথমে পরীক্ষায় যে কোশ্চেনটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি বা কোন ষোড়শ মহাজন পদটি ভারতের বাইরে অবস্থান করছে। ভারতের বাইরে অবস্থান করতে যেটা, সেটা হচ্ছে গান্ধার আর কম্বোজ। তাহলে আমাদের একটা কোশ্চেন হয়ে গেল। প্রথম কোশ্চেন আমরা কি পেয়েছি? অঙ্গুত্তার নিকায়, মানে ষোড়শ মহাজন পদের কথা আমরা কোন ধর্মগ্রন্থ থেকে জানতে পারি, তার নাম কি? অঙ্গুত্তার নিকায়। এটা ছিল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে কোন জৈন ধর্মগ্রন্থ থেকে জানতে পারি, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ভগবতী সূত্র, কল্পসূত্র, দুটোই ঠিক, যে কোনো একটা অপশনে থাকলেই হবে। ক্লিয়ার? তাহলে 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যতগুলো রাজধানী আছে তার মধ্যে ইম্পর্টেন্ট রাজধানী কোনটা? যেমন বারাণসী কার রাজধানী, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, শ্রাবন্তী কার রাজধানী? কোশলের। গিরিব্রজ, বৈশালী, পাটলিপুত্র, এরা কার রাজধানী? মগধের। আচ্ছা, কুশীনগর, পাওয়াপুরী, এটা কার রাজধানী? মল্ল। বৎসর রাজধানীর নাম কি? কৌশাম্বী। পুরুর রাজধানী খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, দিল্লি বলে, ইন্দ্রপ্রস্থ। মৎস্য রাজধানী বিরাটনগর, এটা অতটা ঠিক আছে। সুরসেনের রাজধানী, এটা পরীক্ষায় বেশি দেয়, সুরসেনের রাজধানীর নাম কি? মথুরা। অশোকের রাজধানী পৈঠান। অবন্তীর রাজধানীটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে উজ্জয়িনী, এটা পরীক্ষায় বেশি আসে। আর আসে হচ্ছে গান্ধারের তক্ষশিলা আর রাজপুর। মাঝখানের এই অহিছত্র, সুক্তিমতি বা কুক্তিমতি, এগুলো পড়া আমাদের, চম্পা, অঙ্গের রাজধানী চম্পা, এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট পড়ে নাও, কিন্তু মুখস্থ করার জন্য এই 6-7টা মুখস্থ করলে বেশি ভালো হবে, এগুলো থেকে পরীক্ষা আমাদের চান্স বেশি আছে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নগুলো দেয় সেটা হচ্ছে, ধরো প্রথমে কাশী নিয়ে বলছিলাম যে কাশীর রাজধানী বারাণসী, বর্তমানে বারাণসী। তো বারাণসীটা বরুণা আর অসি নদীর ধারে, অসি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কোশলের বর্তমান জায়গাটা কোনটা? কোশল অ্যাকচুয়ালি বর্তমানে অযোধ্যা যেখানে আছে, অযোধ্যা যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, অযোধ্যা, সেই অযোধ্যা অ্যাকচুয়ালি কোশলের বর্তমান স্থান। রাজধানীর নাম শ্রাবন্তী। তো শ্রাবন্তী বলতে সিনেমার নায়িকা আছে, বাংলার হিরোইন। তো শ্রাবন্তী থেকে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, যে কোশলে বুদ্ধের সমকালীন যে রাজা ছিল তার নাম হচ্ছে প্রসেনজিৎ, যার স্ত্রীর নাম ছিল মল্লিকা। তাহলে শ্রাবন্তীতে রাজ করত কে? প্রসেনজিৎ এবং মল্লিকা। ক্লিয়ার?
যারা ছিল বুদ্ধের সমকালীন। তাহলে বলতে বুদ্ধের কন্টেম্পোরারি কোন রাজা ছিল, তাহলে বলতে পারো কোশলের রাজধানী শ্রাবন্তীর রাজা প্রসেনজিৎ। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা একটু হাই লেভেল কোশ্চেন হলো, ঠিক আছে। এরপর হচ্ছে মগধ। মগধকে পুরোপুরি আমরা আলাদা করে পড়বো, কারণ দেখবো যে 16খানা মহাজনপদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী যে দাঁড়াবে সে হচ্ছে মগধ, সব থেকে বেশি শক্তিশালী হলো। আচ্ছা, তার আগে অঙ্গটা বলে নিই। অঙ্গ রাজধানী হচ্ছে চম্পা, এটা অ্যাকচুয়ালি বিহার, ঠিক আছে। আমরা বলি না অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, তাহলে অঙ্গ বলতে বিহারের উপর দিকটা, বঙ্গ বলতে আমাদের বেঙ্গল, আর কলিঙ্গ বলতে উড়িষ্যা। তাহলে এই ছিল অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ, এই তিনটে স্পট। এর মধ্যে বিহারের উত্তর দিকটা হচ্ছে অঙ্গ, বিহারের উত্তর দিকটা হচ্ছে অঙ্গ, আর দক্ষিণের সাইডটা পাটনা গয়া সেকশনটা হচ্ছে মগধ, ঠিক আছে। দুটোই বিহারের মধ্যে পড়ছে, একটা নর্থ বিহার, একটা সাউথ বিহার। এরপর হচ্ছে ব্রিজি। ব্রিজিটা অ্যাকচুয়ালি হচ্ছে বৈশালী, ঠিক আছে, বা লিচ্ছবি। তাহলে ব্রিজিটাও ইম্পর্টেন্ট, আমরা লিচ্ছবির রাজকন্যার কথা করে থাকবো। এরপর হচ্ছে মল্ল। মল্লটা এইগুলোর মধ্যে অন্য একটা কারণে ইম্পর্টেন্ট, সেই কারণটা মনে রাখলেই তোমাদের পরীক্ষার উত্তরটা হয়ে যাবে। তাহলে মল্ল কিসের জন্য ইম্পর্টেন্ট? মল্লতে দুটো জায়গা আছে, দুটো রাজধানী ছিল, একটা টাইমে কুশি ছিল, একটা টাইমে পাবাও ছিল। তো কুশি আর পাবা, একটা ছিল কুশি মানে কে লিখলাম, কুশিকে সি লিখলাম, ঠিক আছে, কুশি সি, আর একটা লিখছি পাবা, পাবা মানে পি। তাহলে একটা সি একটা পি। তাহলে বলবে মহাপরিনির্বাণ বুদ্ধের, তাহলে বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছে? বুদ্ধের মৃত্যু, বুদ্ধ মানে বি, কুশি মানে সি, তার মানে বিসি মনে রাখলে আমরা যাকে তাকে বিসি বিসি বলে খুব কথা বলি, তাহলে এই বিসিটাকে মনে রাখলে আমাদের বুদ্ধের মহাপরিনির্বাণটা হয়ে যাবে, মানে বুদ্ধের বি, কুশির সি। আর একটা হচ্ছে পাবা, দুটোই মল্লতে অবস্থিত। ষোড়শ মহাজনপদের একটা জায়গার নাম মল্ল, যেটার মধ্যে কুশীনগর আমরা পড়লাম। এরপর হচ্ছে পাবা। পাবা যদি পড়ি তাহলে আরেকজন বুদ্ধ যদি একটা পড়ি তাহলে আরেকটা কে হবে? মহাবীর। তাহলে মহাবীরের মৃত্যু কোথায় হয়েছে? পাবাপুরীতে হয়েছে। তাহলে কোন সেটা কোথায় আছে না, তো মহাবীর পাবাপুরী মানে এমপি। এমপি মানে মহাবীর, পাবাতে মৃত্যু, এম মানে মধ্যপ্রদেশ। মল্ল বর্তমানে জায়গাটার নাম বর্তমানে গোরক্ষপুর হয়। আর যদি গোরক্ষপুর বলতে আমাদের সব থেকে বড় রেল স্টেশন যেটা ছিল আগে, এখন পাল্টে গেছে যদিও, তো সেই গোরক্ষপুরের কথা হচ্ছে। এম ফর মহাবীর আর পি ফর পাবাপুরী। তাহলে বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছে? বুদ্ধের মৃত্যু কুশীনগরে, মহাবীরের মৃত্যু পাবানগরীতে। এই দুটো যেন না গুলি যায় তার জন্য এই বিসি আর এমপির কথাটা বললাম, ঠিক আছে। তা তোমরা মুখস্থ করে ডাইরেক্টলি মনে রাখতে পারো, যদি গুলিয়ে যাতে না যায় তার জন্য এটা ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা দেবে, এই যে পাবা বলবে যে বুদ্ধের মৃত্যু বা মহাবীরের মৃত্যু কোন মহাজন পদে হয়েছে, তাহলে ডাইরেক্ট উত্তর মল্ল। তাহলে কুশিয়ার পাবা কখন দেবে না, তখন মল্ল উত্তর। আর যদি সঠিক জায়গা জিজ্ঞেস করে তাহলে কোনটাই কোথায়, কুশিতে বুদ্ধ, পাওয়াতে হয়ে গেল আমাদের মহাবীর। আমরা অঙ্গুত্তর নিকায় থেকে ইয়েগুলো জানতে পারছি, এগুলো আমরা পড়ে ফেললাম, মুছে দিচ্ছি। অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ ধর্মগ্রন্থ, ভগবতী সূত্র, অর্থসূত্র, এগুলো থেকে আমরা জানতে পারি। আর যদি ওদের ধর্মগ্রন্থের নাম জিজ্ঞেস করে জৈনদের, তাহলে দ্বাদশম্ভ হবে, তো সেটার কথা বলিনি। শুধু অঙ্গুত্তর নিকায় বৌদ্ধদের আর জৈনদের ভগবতী সূত্র, কল্পসূত্র থেকে আমরা ষোড়শ মহাজনপদের কথাটা জানতে পারি, ঠিক আছে। এত দূরে কোনো প্রবলেম থাকার কথা নয়। এরপরে আমরা মল্ল পর্যন্ত বললাম। মল্লর বর্তমান পজিশন কোথায় না, তো গোরক্ষপুর, ঠিক আছে। এরপর হচ্ছে চেদি। যে চেদির রাজধানীর নাম কি? চেদির রাজধানীর নাম হচ্ছে শক্তিমতী বা পুক্তিমতী, যেটা বর্তমানে বুন্দেলখণ্ড। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না। বৎস, বৎসের বর্তমান রাজধানী মানে তখনকার রাজধানীর নাম কি? কৌশাম্বী, যেটা বর্তমানে প্রয়াগরাজ বা এলাহাবাদ। এলাহাবাদ কোথায়? যমুনা নদীর ধারে, মানে গঙ্গা এবং যমুনা যেখানে মিলছে সেই জায়গাটা, তার পাশে এলাহাবাদ। তাহলে যমুনা নদীর ধারে এলাহাবাদ। এলাহাবাদ মানে কোনটা? বৎস। বৎস মানে কি? রাজধানী কৌশাম্বী। আচ্ছা, কুরু। কুরুটা খুব সহজ। কুরু মানে হচ্ছে আমাদের মহাভারতে ইন্দ্রপ্রস্থের কথা আমরা পড়ে থাকি, সেই ইন্দ্রপ্রস্থ যেটাকে বর্তমানে দিল্লি, ওখানে ইন্দ্রপ্রস্থ বলে জায়গা আছে, দিল্লির কথা হচ্ছে। দিল্লির রাজধানীর নাম তখনকার সময় ইন্দ্রপ্রস্থ ছিল, আর কুরু ছিল টোটাল জায়গাটার নাম, মানে পুরনো ঐতিহাসিক নাম। ষোড়শ মহাজনপদের মেন নাম ছিল কুরু, যেটা বর্তমানে দিল্লি, রাজধানী ইন্দ্রপ্রস্থ। এরপর হচ্ছে পাঞ্চাল। পাঞ্চালের দুটো রাজধানী ছিল, অহিছত্র, আর দক্ষিণে ছিল কামপুল্য, যেটা অ্যাকচুয়ালি রোহিলাখণ্ড। পরীক্ষাও করা আসে না, ভুলে যায়। মৎস্য। মৎস্য বর্তমানে রাজস্থানে, অ্যাকচুয়ালি মৎস্যের রাজধানী হচ্ছে বিরাটনগর, ঠিক আছে। জয়পুর,
আলোয়া, ভরতপুর, এই সমস্ত জায়গাগুলো, রাজস্থানের জয়পুর, আলোয়া, ভরতপুর, এই সমস্ত জায়গাগুলো অ্যাকচুয়ালি মৎস্যের, তুমি বলতে পারো বিরাট কোহলি মাছ খেতে ভালোবাসে, রাজস্থানে গিয়ে মাছ খেয়েছে। বিরাট কোহলি রাজস্থানে গিয়ে মাছ খায়, মাছ ভাজা খেতে ভালোবাসে, মদ দিয়ে মাছ ভাজা কে খাচ্ছে না? তো বিরাট কোহলি। মদ দিয়ে না, ভাত দিয়ে ধরো, সব থেকে বেটার নেই, মদ বললে বাজে লাগবে শুনতে। তো এটা মনে রাখার সহজ উপায় বিরাট। বিরাট কি? বিরাট হচ্ছে মৎস্যের রাজধানী, মৎস্যের রাজধানী ছিল বিরাট। বর্তমানে কোথায়? না তো রাজস্থান। হয়ে গেল মৎস্য কমপ্লিট। এরপর হচ্ছে সুরসেন। মৎস্যটা মুছে দিই। সুরসেনটা মুছে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। একটু তাড়াতাড়ি বলছি তাহলে সময়টা কম লাগবে। সুরসেনের রাজধানী কোথায়? না তো মথুরা। মথুরা মানে কি? মথুরা তো বৃন্দাবন, তাই না? সেখানে কি আছে? যমুনা নদীর ধারে শ্রীকৃষ্ণ গাছের ডালে উঠে বসে থাকতো, যারা স্নান করতে যেত তাদের সব কাপড় জামা নিয়ে নিত। তো সেই মথুরের কথাই হলো এখানে, সুরসেনের কথা, ঠিক আছে। এরপর হচ্ছে অসমক। অসমকের রাজধানীর নাম হচ্ছে পৈঠান বা পৈঠান। কয়েকটা বলতে হবে, পৈঠান। এটা কিসের রাজধানী ছিল? অসমকের রাজধানী পৈঠান, ঠিক আছে। কোথায় অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় নদীর নাম কি? গোদাবরী। তো গোদাবরী নদীর অসমক। এইবার আমরা যদি আচ্ছা, এটা ধরো ভারতকে আমরা ঐতিহাসিকভাবে দুটো ভাগে ভাগ করি। একটা বলতে পারি বিন্ধ্য পর্বত, এর উত্তরটা উত্তর ভারত, তার নিচেটা দক্ষিণ ভারত, এটা এক ধরনের ভাগ। আর একটা বলা যায় গোদাবরী নদীর দক্ষিণটা দক্ষিণ ভারত, উত্তর দিকটা উত্তর ভারত, ঠিক আছে। নর্মদা, তাপ্তি নয়, গোদাবরী নদীটা ধরো। তাহলে আমাদের যে মহাজন পথটা ছিল, এটা যদি ভারত হয় তাহলে মহাজন পথটা ছিল মেনলি এই জায়গাটা, উত্তর ভারত। কিন্তু অসমক স্পটটা গোদাবরী নদীর ধারে, যেটা ছিল মেনলি সব থেকে দক্ষিণের, মানে সাউথ ইন্ডিয়াতে বা ষোড়শ মহাজন পদের সর্বদক্ষিণে অবস্থিত জায়গার নাম কি? সেটা হচ্ছে অসমক। তার জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তাহলে যদি বলে ষোড়শ মহাজন পদের কোন সাইডটা সর্বদক্ষিণে অবস্থিত বা দক্ষিণ ভারতে অবস্থিত, তাহলে উত্তর হবে অসমক, ঠিক আছে। অসমকের রাজধানীর নাম হচ্ছে পৈঠান, হয়ে গেল। এরপর হচ্ছে অবন্তীর রাজধানী দুখানা। অবন্তীর রাজধানী দুটো, একটা হচ্ছে তোমার মাহেশমতি, আর উত্তরে ছিল উজ্জয়িনী, ঠিক আছে। অবন্তী অ্যাকচুয়ালি কোন জায়গাটা? অবন্তী অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশটাকে অবন্তী বলা হয়। আর এটা খুব শক্তিশালী একটা স্পট, মানে ষোড়শ মহাজন পদের শক্তিশালী কেন্দ্র একটা। উজ্জয়ন আর নিচের দিকে দক্ষিণে অবন্তীর রাজধানী ছিল মাহেশমতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গান্ধার কোন জায়গাটা? গান্ধার হলো আমাদের যদি তক্ষশিলা, যেটা সেখানে হচ্ছে তক্ষশিলা কোথায় অবস্থিত? না তো গান্ধার সেক্টরে। তক্ষশিলা কোন জায়গায়? না তো ভারতের উত্তর পশ্চিমাংশে, পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডার, সেই জায়গাতে আমরা গান্ধারটা পাবো। আর একটা হচ্ছে কম্বোজের রাজধানী ছিল তোমার রাজপুর, যেটা পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। তার মানে এই দুটো ভারতের বাইরে অবস্থিত। এখান থেকে আমরা কোশ্চেনটা স্টার্ট করলাম, এখানে আমরা শেষ করলাম। এইবার কম্বোজ তোমার পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্টে, আর গান্ধার হচ্ছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত, হয়ে গেল। এখানে সাইডে দুটো জিনিস লেখা আছে, এই অবন্তী নিয়ে কটা কথা লেখা আছে। অবন্তী, এইটা নিয়ে কিছু লেখা আছে অবন্তী নিয়ে। তো অবন্তীতে বলা হচ্ছে অবন্তীর রাজধানী অবন্তীর রাজা ছিল একজন। অবন্তীর রাজার নাম ছিল প্রদ্যুৎ। তো প্রদ্যুতের বোনের নাম ছিল বাসব দত্তা। এটা ছিল প্রদ্যুতের বোন। এই বাসব দত্তাকে বিয়ে করেছিল কে? না তো উদয়নী। উদয়নীর নামটা আমরা মগধের যখন বিভিন্ন বংশগুলো পড়বো, হর্ষান্ত বংশ দিয়ে স্টার্ট করবো যখন, তারপরে যত মানে একটু একটু করে পড়তে সেইখানে একটা রাজার নাম পাবো উদয়নী, ঠিক আছে। এইখানটায় এই রাজার নামটা মগধের কোন জায়গাটায় পাবো সেটা শুরুটা একটু বলি। যখন আমরা মগধ পড়বো তখন দেখবো যে বিম্বিসার কি করবে? বিয়ে করবে আর পণে এক একটা জায়গা নেবে। তার মানে কি, মগধ যে ছোট একটা আঞ্চলিক শক্তি ছিল সেটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, ঠিক আছে। সেই বিম্বিসারের বিয়ে করার সূত্র ধরে কিন্তু মগধের বিস্তারটা খুব সহজেই হবে। তাছাড়া জিতেও যাবে, বেশ কিছু জায়গায় যুদ্ধ করবে, সেটা আলাদা কেস। তো সেটা আমরা মগধের উত্থানের সময় করবো, আজকে এইগুলোই বলি।
মানে টপিকটা ষোড়শ মহাজনপদই থাক, তাহলে ওটা নিয়ে আলাদা ভিডিও হবে, অসুবিধা কিছু নেই। দেখো, ষোড়শ মহাজনপদের 16টা অঞ্চল, 16টার মধ্যে 4টে মেন জায়গা ছিল গণতান্ত্রিক। মানে অনেকজনের গ্রুপ, অনেকগুলো মানুষের গ্রুপ যারা পুরো এরিয়াটাকে কন্ট্রোল করে, সেটা ছিল গণতান্ত্রিক। ঠিক আছে, তো কোন কোন জায়গাগুলো গণতান্ত্রিক ছিল? ব্রিজি, কম্বোজ আর মল্ল। ব্রিজি, কম্বোজ আর মল্ল। ঠিক আছে, ব্রিজি, কম্বোজ, মল্ল ছিল ষোড়শ মহাজনপদের গণতান্ত্রিক অঞ্চল। এরপরে শক্তিশালী যে সমস্ত জায়গাগুলো ছিল, শক্তিশালী জায়গার নাম কি? সব থেকে শক্তিশালী ছিল মগধ, তাছাড়া অবন্তী, বৎস, কোশল। যেহেতু এরা রাজতান্ত্রিক রাজা ছিল, তার মানে কি এরা টুকটাক যুদ্ধ একে অন্যের সঙ্গে যুদ্ধ করবে। ঠিক আছে, কিন্তু সেই ষোড়শ মহাজনপদের সময় বিম্বিসারের আগে অ্যাকচুয়ালি পুরো ভারতকে কোনো কেন্দ্রীয় শক্তি, মানে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। কেন্দ্রীয় শক্তির উত্থানটা অ্যাকচুয়ালি বিম্বিসার, মগধ থেকেই শুরু হবে। মগধকে কেন্দ্র করে, মানে মগধের আগের দিকে, মানে আর্যদের শেষ হয়ে যাওয়া এবং মগধের শুরুর মাঝখানের যে টাইম পিরিয়ড, মানে এই যে 600 থেকে 400, এই যে 200 বছরটা ধরো, এই টাইমটাই বলবেন 400 বা 350। এই টাইমটা কেন্দ্রীয় শক্তি ছিল না, মানে পুরো ভারত কাউরির দ্বারা কন্ট্রোল হয়নি, সব গোটা ভারত ছোট ছোট জায়গা বিশেষে কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, মানে এই যে ষোড়শ মহাজনপদগুলো, সেগুলো জায়গা বিশেষে কন্ট্রোল হচ্ছে। আচ্ছা, মগধের প্রথম রাজা কে ছিল? না তো বিম্বিসার। এটা আমরা মগধ পড়ার সময় আরো ডিটেলসে পড়বো। ব্রিজি যে জায়গাটা ছিল, ব্রিজি, যার রাজধানী ছিল বৈশালী, সেটাই ইম্পর্টেন্ট কেন হচ্ছে যে মহাবীর জন্মগ্রহণ করেছে, দাত্রিক বংশে মহাবীরের জন্ম। সেই মহাবীরের জন্ম কোথায়? ব্রিজিতে। আর মৃত্যু কোথায় বললাম? একটা বললাম বিসি, একটা বললাম এমপি, তাহলে পাবাপুরীতে মহাবীর। আচ্ছা, চেদির কথাটা আমরা হাতিগুম্ফা লিপিতে পাই। ঠিক আছে, সেখানটায় দেখবে ওই খারবেলের যে হাতিগুম্ফা লিপি, ওই হাতিগুম্ফা লিপিতে আমরা চেদির কথাটা পেয়ে থাকি। এছাড়া চেদির সময় চেদিতে একটা রাজা ছিল যার নাম ছিল শিশুপাল। শিশুপাল মানে সেই রাজাটা যাকে কৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণ গিয়ে হত্যা করছে, শিশুপাল রাজাকে। তো শিশুপাল চেদির সঙ্গে জড়িত। পাঞ্চাল হচ্ছে, পাঞ্চাল একটা স্পটের নাম, আমরা অলরেডি বললাম এদিকে যখন বোঝাচ্ছিলাম তখন। পাঞ্চাল একটা রাজার নাম পাই, রাজাটার নাম হচ্ছে ব্রহ্মাদত্ত। ব্রহ্মাদত্তকে রামায়ণে পাওয়া যায়, রামায়ণের এই রাজাটার নাম পাই। ঠিক আছে, এরপরে সুরসেন। সুরসেন অ্যাকচুয়ালি মথুরা মানে কি? বৃন্দাবন, মানে কি যমুনা নদীর ধারে। তার মানে সেখানে বহুকাল আগে থেকে শ্রীকৃষ্ণের পূজা হতোই। তো মেগাস্থিনিস আমাদের 4th সেঞ্চুরিতে মেগাস্থিনিস এই জায়গায় গিয়ে দেখছে যে লোকজন শ্রীকৃষ্ণের উপাসনা করছে। আর শ্রীকৃষ্ণ কোন বংশের ছেলে ছিল? যাদব বংশের বা যদু বংশ। এটা আমরা গানে বা ভক্তি গীতিতে শুনতে পাই যে যদু বংশ, বা অনেকেই পড়েছে, জানো, দাদু দিদার কাছে গল্প শুনেছে। তো সেই শ্রীকৃষ্ণের উপাসনার কথা এই মেগাস্থিনিস দেখতে পাচ্ছে যে মথুরায় হচ্ছে। আর সেটা কোন বংশের লোকজন? মানে যদু বংশের লোকজন। এখানে যেমন দেখলাম যে মহাবীর দাত্রিক বংশ, তেমনি এখানে যদু বংশ, এক এক জায়গায় এক একটা বংশ রাজ করছিল। ঠিক আছে, আর এই শ্রীকৃষ্ণের উপাসনার জায়গাটাকে বলা হতো হেরাক্লেন। মেগাস্থিনিস বলেছে হেরাক্লেন, হেরাক্লেন। ঠিক আছে, এটা মেগাস্থিনিসের ভাষা। এবার ছিল অসমক। অসমক ছিল সব থেকে দক্ষিণতম পয়েন্ট, আর্যদের শেষ দক্ষিণের জনপদ। এটা অসমক অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের প্রাচীন নাম অসমক। মহারাষ্ট্রের প্রাচীন নাম কি? অসমক। গান্ধার 6th সেঞ্চুরিতে দারায়ুস জিতে যায়, মানে দারায়ুস আসবে, আমাদের বিভিন্ন বৈদেশিক আক্রমণ হবে, সেখানে দারায়ুস নামক একজন যে গান্ধার জিতে যাবে। আর গান্ধারের এখানকার রাজকন্যার নাম কি ছিল? গান্ধারী। গান্ধারীকে ওই চোখে কাপড় বেঁধে থাকবে, ধৃতরাষ্ট্র, মহাভারত, বুঝতে পারলে? আর গান্ধারের এইখানটায় গান্ধারের কথা আমরা বাহিস্থান শিলালিপি থেকে জানতে পারি, বাহিস্থান শিলালিপি। এছাড়া হচ্ছে কম্বোজ একটা শক্তিশালী রাজতন্ত্র ছিল, কিন্তু পরের দিকে আলেকজান্ডারের যখন আক্রমণ করলো, কম্বোজ তো ভারতের বাইরে, মানে পাকিস্তান, আমরা জানি কি আলেকজান্ডার খাইবার পাস দিয়ে ভারতে প্রবেশ করবে উত্তর পশ্চিম দিক দিয়ে।
তো সেই খাইবার পাস দিয়ে যখন ভারতে ঢুকবে সেই সময় কম্পোজটা ভারতেরই ছিল, কিন্তু কম্পোজ যখন আলেকজান্ডার জয় করে ফেলছে সেই সময় মানে ভারতের একটা ছোট্ট পার্ট যেটা আলেকজান্ডার জিতে যায়, তখন সেখানে আর কোনো রাজা ছিল না, তখন সেটা আবার প্রজাতান্ত্রিক হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা অনেক কিছু মানে খুব তাড়াতাড়ি বললাম, তবুও এর মধ্যে তোমরা যদি খাতায় একটু নোট ডাউন করো দেখবে অনেক, মোটামুটি প্রায় 1-1.5 পাতা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোই বলেছি, বেশি ডিটেলস আলোচনা করিনি। তো সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আছে, তোমরা খাতায় নোট ডাউন করো, দেখো, আর ভিডিওটাকে দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা কম্পিটিটিভ লাইনে আছে তাদের সঙ্গে সাবস্ক্রাইব করো। আশা করি দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকে যেটা আমরা করলাম 4 নম্বর পার্ট, প্রথম দিন আমরা কী করেছি, ফার্স্ট দিন আমরা পড়েছিলাম প্রাচীন ভারতের ইতিহাস, 2 নম্বর দিন করলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রথমে হিস্ট্রি করলাম, তারপরে ইন্দাস ভ্যালিতে এলাম, ইন্দাস ভ্যালি থেকে বৈদিক এরা, বৈদিক এরার পরের টপিকটা ছিল ষোড়শ মহাদেব, মানে এর পরের এপিসোড যদি আমরা সিনেমার মতো করে ভাবি তাহলে ষোড়শ মহাদেব পরের এপিসোডটা হচ্ছে মগধের উত্থান। মগধ, এই মগধের উত্থানটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে, এটা আমরা এর পরের দিন করবো। তাহলে এটা আমাদের 4 নম্বর পার্ট, আপাতত একটুকুই থাক। আর কিছু সাইডে খুব আওয়াজ হচ্ছে, তো একটু প্রবলেম আছে, যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টাটা।